Hello everyone, welcome back to my channel CDP Simplified by Momi। তো আজকে আমরা যে বিষয়টি পড়তে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট বা পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর সেটি আমি কটা ভাগে পড়াবো। সেটি হলো হু ইজ পিয়াজে, মানে পিয়াজে কে ছিলেন, পিয়াজেস থিওরিটাকে কিভাবে উনি ডেভেলপ করেছিলেন এবং ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দিস থিওরি, মানে এই থিওরিটাকে ডেভেলপ করতে গিয়ে উনি কি কি ফ্যাক্টরস এর মুখোমুখি হয়েছিলেন এবং কোনগুলো কোন রেকগনাইজ করেছিলেন। পাশাপাশি হোয়াট ইজ স্কিমা, মানে স্কিমা কাকে বলা হয়, হোয়াট আর স্টেজেস, উনি কি কি স্টেজে এই তত্ত্বটাকে ভাগ করেছেন এবং এই যে তত্ত্বটা আমরা পড়ছি এটা শিক্ষাগত তাৎপর্য কি সেটা কিন্তু জানাটা আমাদের কাছে একান্ত প্রয়োজন। সেটা কিন্তু আজকে আমরা শুরু করছি আজকের ক্লাস। লেখা আছে হু ইজ পিয়াজে, মানে জ্যা পিয়াজে। অ্যাকচুয়ালি যেটাকে আমরা ইংরেজিতে লিখি জিন, অনেকে জিন বলে, বা যেটা আমরা বাংলাতে উচ্চারণ করি জ্যা পিয়াজে। এই জ্যা পিয়াজে ছিলেন একজন সুইস সাইকোলজিস্ট। এই পিয়াজে কোন বিকাশের উপরে কাজ করেছিলেন? আমরা কিন্তু বিকাশের যে বিভিন্ন তত্ত্ব যেগুলো আমরা আগেই বলেছিলাম যে বৃদ্ধি এবং বিকাশ একটা বৃহত্তর চ্যাপ্টার, যার অনেক অংশ কিন্তু আমরা ধীরে ধীরে পড়বো। যার মধ্যে একটি ভাগ আমরা পড়েছি ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ডেভেলপমেন্ট, মানে বিকাশের ওপরে হেরিডিটি বা বংশগতি এবং পরিবেশের কি প্রভাব, এটা যেমন পড়েছি ঠিক সেরকমই বিকাশের আরেকটা দিক যেটাকে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট। মানে বিকাশ তো বিভিন্ন দিকে হয়, বিকাশ ডাইনামিক একটা জিনিস। তো এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেই ডাইনামিজমেরই একটা অংশ। এই কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে যে কাজ করেছেন তার মধ্যে অন্যতম হলো জ্যা পিয়াজে। এনাকে বলা হয় ফাদার অফ চাইল্ড সাইকোলজি, ফাদার অফ চাইল্ড সাইকোলজি, মানে শিশু মনস্তত্ত্বের জনক বলা হয় জ্যা পিয়াজেকে। কেন ওনাকে শিশু মনস্তত্ত্বের জনক বলা হয়েছে, উনি কি এমন আলাদা করে বক্তব্য রেখেছিলেন? উনি প্রথমের দিকে এই বক্তব্য রেখেছিলেন। কি সেই বক্তব্য? উনি এই চিন্তা ভাবনা করেছিলেন যে শিশু কিন্তু অ্যাকচুয়ালি এরকম না যে সে কিছু পারে না, শিশু জন্মেছে ছোট আছে মানে এরকম না যে তার মধ্যে কোনো ইনেট ক্যাপাবিলিটিস নেই। শিশু সবসময় এই জ্ঞানের সক্রিয় নির্মাতা। উনি শিশুদেরকে বলেছেন যে লিটল সায়েন্টিস্ট বা ছোট বৈজ্ঞানিক। কেন বলেছেন? উনি এটাই বলেছেন যে বড়দের সাহায্য ছাড়াও শিশুরা কিন্তু শিখতে পারে। কিভাবে শিখতে পারে? পরিবেশের সাথে ইন্টারাকশনের মাধ্যমে শিখবে, নতুন নতুন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অভিজ্ঞতা অর্জনের মাধ্যম দিয়ে কিন্তু তাদের শিখন ফলপ্রসূ হবে। এই যে চিন্তা ভাবনাটা উনি করেছেন, এই চিন্তা ভাবনাটাকে কিন্তু বলা হয় অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম একটা খুব বড় কনসেপ্ট, যেটাকে আমরা বাংলায় বলি নির্মিতিবাদ। এই নির্মিতিবাদীদের মধ্যে অন্যতম কিন্তু অ্যাকচুয়ালি জ্যা পিয়াজে। এই যে বিভিন্ন আমাদের যে থিওরি আছে নির্মিতিবাদ, এই নির্মিতিবাদীদের মধ্যে অন্যতম হচ্ছে জ্যা পিয়াজে। এবং এই জ্যা পিয়াজে বলেছেন শিশুরা ছোট বৈজ্ঞানিক বা লিটল সায়েন্টিস্ট, এবং উনি সবসময় বলেছেন যে শিশুরা যেহেতু জ্ঞানের সক্রিয় নির্মাতা, তাই আমাদের শিক্ষাক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখতে হবে তারা যেন সক্রিয়ভাবে জ্ঞানটাকে তৈরি করতে পারে। এই যে উনি কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো বলার জন্য ওনাকে বলা হতো র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট মানে কি? উগ্র নির্মিতিবাদী। মানে উনি আদার্স কোনো জিনিসকে গুরুত্বই দেননি। উনি সবসময় কিসের উপর গুরুত্ব দিয়েছেন? উনি বেশি গুরুত্ব দিয়েছেন হেরিডিটির উপরে, অর্থাৎ যেটা আমরা আগেই পড়েছি ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো ওখানে উনি সবসময় হেরিডিটির যে ইনফ্লুয়েন্স আছে একটা শিশুর বিকাশে বা একটি শিশুর কগনিটিভ ডেভেলপমেন্টে, সেই অ্যাসপেক্টটাকে উনি সবসময় বিবেচনা করেছেন। এবং এই বিবেচনা যখন উনি করেছেন তখন উনি কয়েকটা এই যে থিওরিটাকে এনেছেন, সেই থিওরিটাকে কিভাবে উনি কনস্ট্রাক্ট করেছেন বা থিওরিটাকে কিভাবে উনি তৈরি করেছেন, এই থিওরিটা উনি তৈরি করেছেন অ্যাকচুয়ালি এজকে গুরুত্ব দিয়ে। এজকে গুরুত্ব দিয়ে উনি চারটি স্তরে তৈরি করেছেন, চারটি ভাগ বা চারটি স্টেজ বলা যেতে পারে। এই যে এজকে উনি গুরুত্ব দিয়েছেন, তাই ওনার যদি শিক্ষার গ্রাফটা দেখানো হয় বা ওনার যদি থিওরিটাকে বোঝাতে হয়, তাহলে প্রথমে একটা গ্রাফ হচ্ছে এরকম। যদি গ্রাফটা হয় তাহলে প্রথম যে ভাগটা সেটা এরকম, পরেরটা এরকম, স্তরগুলো উপরের দিকে ক্রমশ উঠছে, শিশুর ক্যাপাবিলিটিস বাড়ছে। তো বাড়তে কি হচ্ছে, স্তরটা ক্রমশ উপরের দিকে উঠছে ঠিকই, কিন্তু দেখুন এখানে ভাগ হয়ে যাচ্ছে। এই যে ভাগ হচ্ছে, এই ভাগটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এটি একটি ডিসকন্টিনিউয়াস প্রসেস। যেহেতু উনি এজকে গুরুত্ব দিয়েছেন তাই উনি বলেছেন যে এটি একটি ডিসকন্টিনিউয়াস প্রসেস। যারা এজকে গুরুত্ব দেয়নি তাদের ঠিক গ্রাফটা কিরকম দেখতে হয়, তাদের গ্রাফটা এরকম দেখতে হয়, এখানে কোনো মাঝখানে ভাগ থাকে না। আর যারা এজকে গুরুত্ব দেয় তাদের গ্রাফটা ঠিক এই ধরনের দেখতে হয় এবং সেটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। আর যারা এইভাবে কাজ করে, যারা এজকে গুরুত্ব দেয় না, তাদের ক্ষেত্রে কি হয়ে যায়, বিকাশ একটি কন্টিনিউয়াস প্রসেস হয়ে যায়।
বিকাশ একটি কন্টিনিউয়াস প্রসেস কাদের জন্য, যেরকম ভাইগটস্কির জন্য। আর পিয়াজের মতামত অনুযায়ী এটি একটি ডিসকন্টিনিউয়াস প্রসেস, এবং এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, উনি 4টি স্টেজের মধ্যেই বিকাশটাকে দেখাচ্ছেন, এবং এই 4টি স্টেজের মধ্যেই একটি ব্যক্তির বা একটি শিশুর ব্রেনের বা লজিকের যে ডেভেলপমেন্ট সেটাকেই কিন্তু উনি গুরুত্ব দিয়েছেন, এবং এটাও উনি মনে করছেন কোথা থেকে আসছে, হেরিডিটির ইনফ্লুয়েন্সটাই কিন্তু এখানে সব থেকে বেশি, এটাই উনি বলেছেন। তো এই কথা যখন উনি বললেন সেই ক্ষেত্রে উনি কয়েকটা ফ্যাক্টরকে গুরুত্ব দিলেন। কি সেই ফ্যাক্টর? উনি মোট 4টে ফ্যাক্টরকে গুরুত্ব দিয়েছিলেন। 4টি ফ্যাক্টর। কি সেই 4টি ফ্যাক্টর? ফ্যাক্টরস। 1 নম্বর ফ্যাক্টর হলো ম্যাচুরেশন, বা যেটাকে বাংলাতে বলা হয় পরিপক্কতা বা পরিণমন। 2 নম্বর হলো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সকে আমরা সবাই জানি বাংলাতে বলে অভিজ্ঞতা। 3 নম্বর হলো সোশ্যাল ইন্টারাকশন। আর 4 নম্বর হলো ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন মানে কি? ইকুইলিব্রেশন মানে একটা সমতার জায়গা, একটা ব্যালেন্সের জায়গাটাকে সবসময় ইকুইলিব্রেশন বলে। সোশ্যাল ইন্টারাকশন মানে সামাজিক মিথস্ক্রিয়া, তার আগে হচ্ছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, ম্যাচুরেশন হচ্ছে পরিপক্কতা বা পরিণমন। এবার এক একটা ভাগকে যদি বলা হয় বা একটা ফ্যাক্টরকে যদি একটু বিশদে আলোচনা করা হয়, ম্যাচুরেশন মানে কি? আমরা যে বৃদ্ধি পড়েছিলাম গ্রোথ, আমরা পড়েছিলাম গ্রোথ হচ্ছে একটি নির্দিষ্ট সময় গিয়ে থেমে যায়। কোন সময় গিয়ে থেমে যায়? ম্যাচুরিটিতে গিয়ে থেমে যায়। কি সেই ম্যাচুরিটি? একটি শিশু যখন জন্মাচ্ছে তার ওজন হচ্ছে 2.5 থেকে 3 কিলো মেবি, স্বাভাবিক একটা বাচ্চার ওজন। ধীরে ধীরে সে বড় হতে 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 তার গ্রোথ হতে থাকে, তার দৈহিক অ্যাসপেক্ট যেগুলো আছে সেগুলো বাড়তে বাড়তে গিয়ে 18 থেকে 20 বছরের মধ্যে তার দৈহিক যতটা বাড়ার ততটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ তার যে শরীরের এক্সটার্নাল অর্গানস এবং ইন্টারনাল অর্গানস সেগুলোর যতটা বাড়ার কথা ততটা তারা বেড়ে যায়। অর্থাৎ আমাদের যতটা লিভারকে পরিপক্ক হওয়ার কথা হয়ে গেছে, যতটা হার্ট বড় হওয়ার দরকার হয়ে গেছে, হাত পা যতটা লম্বা হওয়া দরকার ততটা হয়ে গেছে, যে হাইটে পৌঁছানোর কথা সেখানে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি। বৃদ্ধির কিন্তু লক্ষ্যই হচ্ছে একটি শিশুকে পরিণমন পর্যন্ত নিয়ে যাওয়া। এই পরিণমন যখন হবে, যত হতে থাকবে, যত বাড়তে থাকবে, তত একটি শিশুর কিন্তু লজিক্যাল যে ডেভেলপমেন্ট অর্থাৎ ব্রেনের যে ডেভেলপমেন্ট সেগুলোও কিন্তু একে অপরের সাথে যেহেতু কানেক্টেড, তাই শরীর বাড়বে তো মানুষের ব্রেনটাও আকারে বড় হবে, আয়তনে বড় হবে, এক্সপিরিয়েন্সে বড় হবে। এই যে এক্সপিরিয়েন্স কথাটা এখানে লেখা আছে, ম্যাচুরেশন যেমন আসবে, ম্যাচুরিটির সাথে সাথে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। কি থেকে অভিজ্ঞতা? যখন একটি শিশু একদম ছোট থাকে তখন তাকে কোনো জিনিস যখন দেয়া হয় সে গ্র্যাব করার জন্য গোটা শরীরটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কোনো একটা খেলনার উপরে। ধীরে 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 সেই খেলাটা সে যখন ধরতে শিখে যায় তখন সে ধরতে গিয়ে ধরেই প্রথম মুখের মধ্যে দেয়, সে তার স্বাদটা গ্রহণ করার চেষ্টা করে, সেটা শক্ত না নরম অবজেক্ট বোঝার চেষ্টা করে, সেটা সে আদৌ কামড়াতে পারবে কিনা, খাওয়ার যোগ্য কিনা, এইগুলো যে অনুভব করে এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু একটি শিশু শেখে। এরপর হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া। এই সামাজিক মিথস্ক্রিয়াটার উপরে পিয়াজে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু আবার একবারে ছেড়ে দেওয়ারও বিষয় নয়, কারণ উনি সিংহভাগ গুরুত্বটা হেরিডিটিকে দিয়েছেন, কিন্তু অল্প স্বল্প সোশ্যাল ইন্টারাকশন তো হবেই, কারণ একটু শিশু সমাজেই জন্মেছে, পরিবারে জন্মেছে, সেখান থেকে সে সামাজিক তো হবেই, সোশ্যালাইজেশন তো তার হবেই। তাই সোশ্যাল এক্সপিরিয়েন্সকে আমরা কিন্তু একেবারে কি বলবো ছেড়ে দিতে পারি না, ওটাকে একেবারেই ধরবো না, এটা ভাবলে হবে না। এবং এর পাশাপাশি হচ্ছে ইকুইলিব্রেশন। তো ইকুইলিব্রেশন কি? সমতার একটা চেষ্টা বা ব্যালেন্সের একটা চেষ্টা। আমাদের সবসময় যে কোনো সিচুয়েশন লাইফে যখনই আসে, এক একটা চ্যালেঞ্জেস আছে, আমরা সবসময় একটা অসামঞ্জস্যের মধ্যে পড়ে যাই, একটা কি বল ব্যালেন্স আমরা হারিয়ে ফেলি, ডিসব্যালেন্সের মধ্যে পড়ে যাই। আমরা সবসময় জীবনে কিন্তু প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ব্যালেন্সের চেষ্টা করছি। এই ব্যালেন্সটা যে শিশু বড় হয়ে শুরু করে তা কিন্তু একদম ছোট থেকে যতদিন একটা মানুষ বাঁচবে ততদিনই কিন্তু এই ইকুইলিব্রেশনের একটা পিরিয়ড চলতে থাকবে। ভীষণভাবে উল্লেখ করেছে সেই জিনিসটা হলো, উনি বলেছেন একটা শিশুর মধ্যে প্রথম আসবে থটস। থটস মিনস, থটসটাকে আপনি বলতে পারেন বিকাশ। একটি শিশুর বিকাশ যদি ঠিকঠাক হয় তাহলে তার লার্নিং বা শিখন বা তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেটা কিন্তু ত্বরান্বিত হবে। তাহলে আগে একটি শিশুর মধ্যে আসবে থটস বা একটি শিশু আসবে প্রথম বিকাশ, অর্থাৎ তার মধ্যে ধীরে ধীরে দৈহিক পরিবর্তনগুলো হতে থাকবে, তবেই গিয়ে সে কিন্তু শিখনটাকে ত্বরান্বিত করতে পারবে। এটাকে আপনি থটসও বলতে পারেন। থট কি ফেসিলিটেট করে? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টকে ফেসিলিটেট করে। এটা কিন্তু পিয়াজে বলেছেন। আর ভাইগটস্কি কিন্তু তার ঠিক উল্টোটা বলেছেন। ভাইগটস্কি বলেছেন প্রথম একটা শিশুর মধ্যে আসে ল্যাঙ্গুয়েজ, তারপর সেখান থেকে তার থটস ডেভেলপ হয়। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটা সবসময় পরীক্ষাতে আসে যে পিয়াজের মতে থট,
ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে না ল্যাঙ্গুয়েজ থটকে ডেভেলপ করে? আমরা কিন্তু পিয়াজে ভাইগর্সের মধ্যে এই জিনিসটা গুলিয়ে ফেলি। তাই আমি একবার বলে দিলাম কি থটস বা বিকাশ, শিখন বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা লার্নিং কে কিন্তু ত্বরান্বিত করে। তো এর পাশাপাশি কি উনি বলেছেন, এই যে ইকুইলিব্রেশনের একটা প্রসেস আছে, সেই ইকুইলিব্রেশনের প্রসেসটা বুঝলেই কিন্তু আমরা স্কিমার বস্তুটাকে বুঝতে শুরু করব। স্কিমা কি জিনিস? স্কিমা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ নলেজ। স্মলেস্ট ইউনিট অফ নলেজ হচ্ছে স্কিমা। স্কিমা কথাটি অ্যাকচুয়ালি বার্টলেট বলে এক বৈজ্ঞানিক প্রথম ইউজ করেন বা মনোবৈজ্ঞানিক প্রথম ইউজ করেন, সেখান থেকে পিয়াজে এটাকে ক্যারি ফরওয়ার্ড করেন এই থটসটাকে, স্কিমার কনসেপ্টকে। তো স্কিমা কি জিনিস না আমাদের যে ব্রেন, এই ব্রেনের মধ্যে ধরে নিন এই ধরনের সংগঠিত কিছু ফোল্ডার আছে, এক একটা ফোল্ডার এক একটা বিষয়ের সম্পর্কে, একটি আমার গ্রামের সম্পর্কে, একটি আমার বাবার সম্পর্কে, একটি আমার মায়ের সম্পর্কে, একটি গাড়ির সম্পর্কে, একটি হতে পারে উড়োজাহাজের সম্পর্কে, একটি হতে পারে কুকুরের সম্পর্কে, একটি হতে পারে ছাগলের সম্পর্কে। এই যে এক একটা ফোল্ডারের মধ্যে কিছু তথ্য জড়ো করে রাখা আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো বিহেভিয়ার, ক্ষুদ্র ক্ষুদ্র যা জিনিস একটা শিশু শিখছে জানছে, সেই এক একটা অংশকেই কিন্তু স্কিমা বলা হচ্ছে। আর এই অনেকগুলো স্কিমা একসাথে অর্গানাইজড ওয়েতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেমোরি তৈরি করে, আমাদের নলেজকে ডেভেলপ করে। আমরা নলেজ কিভাবে ডেভেলপ করি? অনেক অনেক স্কিমাকে একত্রিত এক জায়গায় করে একটা যে কোনো জিনিসের প্রতি একটা সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গি আমরা তৈরি করি। এই যে স্কিমাটা, এটা ইকুইলিব্রেশনের মাধ্যমেই কিন্তু তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? ইকুইলিব্রেশন মানে আমি আগেই বললাম সমতা বা একটা ব্যালেন্সের জায়গা। তো একটি শিশু কি করলো, প্রথমে সে ইকুইলিব্রেশনে ছিল, মানে তার লাইফে সমস্ত কিছু ইকুইলিব্রেশনে আছে, সমতার মধ্যে চলছে। এমন সময় সে বাড়িতে একটি বিড়াল দেখলো, একটি বিড়ালকে সে দেখতে পেলো, সেই বিড়ালের দেখতে পেলো সে 4টি পা। বিড়ালের কি কি বৈশিষ্ট্য সাধারণত চোখে পড়বে? 4টি পা, একটি লেজ, গায়েতে বেশ গোটা গায়ে লোমে ভর্তি, বিড়ালের কি 2টো কানও আছে, 2টো চোখও আছে, তারা 4 পায়ে হেঁটে চলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমাদের আশেপাশেই থাকছে। এই যে একটা বিড়াল সম্পর্কে স্কিমা তার বাবা বা মায়ের কাছ থেকে সে জানতে পারলো, সে বিড়াল নামের যে ফোল্ডারটা তার মাথায় আছে সেখানে সে সেইগুলোকে স্টোর করে রেখেছে। এবং এই স্টোর করার পর সে কি একটা ইকুইলিব্রেশনের সিচুয়েশনে আছে, সে যখন বাড়িতে বিড়ালটাকে দেখতে পায় সে চিনতে পারে, তাকে সে চেনার ক্ষমতা তৈরি করেছে। এই যে ইকুইলিব্রেশনে আছে, এরপর সে বাইরে বেরোলো। কোথায় বাইরে বেরোলো? পাড়াতে বেরোলো, রাস্তায় ঘুরতে বেরোলো। তখন সে আরেকটি প্রাণীকে দেখতে পেলো, এটা ছিল বিড়াল। আবার সে একটি প্রাণীকে দেখতে পেলো যেটি হচ্ছে কুকুর বা ডগ। সেখানেও তার 4টে পা তো আছে, কিন্তু 4টে পা থাকার পরও, একটি লেজ থাকার পরও, 2টো কান থাকার পর, 2টো চোখ থাকার পরও সে কিন্তু বুঝতে পারছে না যে 2টো প্রাণী কি এক নাকি এটাও ঠিক বিড়ালই। তখন তার বাবা বা মা তাকে কি বললো, না মা এটা বিড়াল না, এটা হচ্ছে কুকুর। ওই যে সে বিড়াল না বলে এটাকে কুকুর বলে চিনলো, তখন ওই যে চেনা আর না চেনার মাঝখানের যে গ্যাপটা, সেই সময় তার কি তৈরি হলো? তার সেই সময় তৈরি হলো ডিসইকুইলিব্রেশন বা একটা অসামঞ্জস্য বা একটা অসমতার একটা পরিস্থিতিতে সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে। যখন সেই রকম পরিস্থিতি চলছে, তখন তার বাবা মা তাকে কুকুরের সেই স্কিমাগুলো তার মাথার মধ্যে অ্যাড করালো। 2 রকম ভাবে অ্যাড হচ্ছে, একটি ইকুইলিব্রেশন 2 রকম ভাবে হচ্ছে, ইকুইলিব্রেশন 2 রকম ভাবে হচ্ছে। 2টো কি কি পদ্ধতি? একটি হচ্ছে অ্যাসিমিলেশনের মাধ্যমে, আর একটি হচ্ছে অ্যাকোমোডেশনের মাধ্যমে। এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনটা কি জিনিস? অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্মীকরণ, আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে সহযোজন। যখন একটি শিশু নতুন কোনো জিনিসকে দেখতে পাচ্ছে, প্রথম নতুন জিনিস সে কি দেখতে পেয়েছিল? সে বিড়ালটাকে প্রথম নতুন নতুন একটা জিনিস দেখতে পেয়েছিল। তখন সে কি করলো? যে জিনিসটা তার ইনফরমেশন গুলোকে বাড়ালো, স্কিমাটাকে বাড়ালো, সেটা হচ্ছে অ্যাসিমিলেশনে। অ্যাসিমিলেশনে কি হচ্ছে? নতুন জিনিস অ্যাড হচ্ছে, নতুন ইনফরমেশন, নতুন স্কিমা এক্সিস্টিং আমাদের ব্রেনের একটা ফোল্ডারেতে নতুন স্কিমাগুলো গিয়ে জমা পড়লো। স্কিমাটা কি নিয়ে তৈরি হলো? একটি 4 পেয়ে প্রাণী, যেটিকে বলা হচ্ছে বিড়াল। এবার সে যখন বাইরে বেরোলো, তখন সে কুকুরকে দেখলো, সে তখন ডিসইকুইলিব্রেশনে চলে গেল, একটা অসমতার মধ্যে চলে গেল। সে ভাবলো বোধহয় এটাও একটা বিড়াল, কিন্তু তার বাবা বা মা বললো না এটা বিড়াল না, এটা কুকুর। যখন সেটা বললো ডিসইকুইলিব্রেশনে সে আছে, তখন কেন সে কুকুর, তার যে স্কিমাগুলো, কুকুরের যে স্কিমাগুলো, সেইগুলোকে সে কি করলো? অ্যাডজাস্ট করলো। যখনই অ্যাডজাস্টমেন্টের কথা হচ্ছে, অ্যাডজাস্ট করলো, পুরোনো স্কিমার সাথে নতুন স্কিমাকে অ্যাডজাস্ট করলো, ম্যানিপুলেট করলো, মডিফাই করলো। বিড়ালের স্কিমাটাকে সে কি করলো? অ্যাসিমিলেশন করলো, অ্যাসিমিলেট করলো, অর্থাৎ নতুন একটা ফোল্ডার বানালো।
আর কুকুর যখন এলো তার কাছে, তখন সেই ফোল্ডারেতে কুকুরের স্কিমাগুলোকেও নিয়ে গিয়ে সে অ্যাড করে কুকুর আর বিড়ালের মধ্যে পার্থক্য করতে শুরু করলো, যেখানে তার স্কিমাগুলো অ্যাডজাস্ট হলো, ম্যানিপুলেট হলো, মডিফাই হলো, তখন সেটা গিয়ে কিসে দাঁড়ালো না অ্যাকোমোডেশনে দাঁড়ালো। এই যে অ্যাকোমোডেশনটা করলো তখন তার মধ্যে কি এসে দাঁড়ালো, তখন সে আবার একবার ইকুইলিব্রেশনের একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেল, ইকুইলিব্রেশনের সিচুয়েশনে এলো, অর্থাৎ অসমতা চলে এসেছিল কিন্তু তার বাবা মার হেল্পে নতুন স্কিমার সাহায্যে সে ইকুইলিব্রেশনে গেল। এই প্রসেসটা কিন্তু সর্বত একটা শিশুর বা একটা মানুষের জীবনে কিন্তু চলতেই থাকে। ছোটবেলায় ছোট ছোট প্রবলেমের জন্য আমরা ডিসইকুইলিব্রেশনে যাই, আর যত জীবনে বড় হয়ে এক্সপিরিয়েন্স হতে থাকে তত বড় বড় যে কোনো জিনিসের জন্য কিন্তু আমরা একবার ইকুইলিব্রেশন হচ্ছে, একবার ডিসইকুইলিব্রেশন হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, এই প্রসেসটা যত হবে তত কিন্তু আমাদের নলেজ বাড়বে। কিভাবে নলেজ বাড়ছে, আমরা নিশ্চয়ই কোনো না কোনো জিনিসকে এক্সপিরিয়েন্স করছি। এক্সপিরিয়েন্স তখনই করছি যখন আমরা নিজেদের গণ্ডির বাইরে বেরিয়ে কিছু করার চেষ্টা করছি, বা আমরা কোনো জিনিসকে এক্সপ্লোর করছি, তখন আমরা বারবার ডিসইকুইলিব্রেশনে যাচ্ছি, আবার সেখান থেকে ইকুইলিব্রেশনে ফিরে আসছি। আর এই প্রসেসের মধ্যেই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কি চলছে, অ্যাসিমিলেশন চলছে আর অ্যাকোমোডেশন চলছে কন্টিনিউয়াসলি। নতুন ফোল্ডার একবার করে অ্যাড হচ্ছে, একবার করে সেই ফোল্ডারের সাইজটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, নতুন স্কিমা অ্যাড করা হচ্ছে। এই ফ্যাক্টরগুলোকে কিন্তু পিয়াজে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন, এবং এই ফ্যাক্টরগুলোকে গুরুত্ব দিয়েছেন বলেই কিন্তু উনি ওনার যে থিওরিটা সেটাকে এস্টাবলিশ করতে পেরেছেন, যেহেতু ওনার থিওরিটা সম্পূর্ণরূপে ব্রেনের ডেভেলপমেন্ট বা লজিক্যাল ডেভেলপমেন্টের কথাই কিন্তু বলে। লজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি, একটি শিশু যখন জন্মায় তখন কিন্তু সে লজিক দিয়ে সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে পারে না, সেটি ধীরে ধীরে ডেভেলপ হয়। সেই ডেভেলপমেন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিয়াজেস কগনিটিভ ডেভেলপমেন্ট। কিরকম সেই স্তরগুলো, প্রথম স্তরকে বলা হয় সেন্সারি মোটর স্টেজ, বা সংবেদন সঞ্চালনমূলক স্তর। এটার বয়সকালটা কত, সেটা হচ্ছে 0 to 2 years, যেটা ইনফ্যান্সি, যেটা বৃদ্ধিতে যখন আমরা স্তর পড়েছিলাম, ইনফ্যান্সির কথা পড়েছিলাম, তো এই বৃদ্ধির যে ইনফ্যান্সি স্তর সেটাই হচ্ছে এখানে সেন্সারি মোটর স্টেজ। এই স্টেজের বৈশিষ্ট্য কি না, এই সময় শিশুরা কি হবে, ডেফার্ড ইমিটেশন করবে। এই সময় শিশুরা কি হবে, অবজেক্ট পার্মানেন্স থাকবে। এই সময় শিশুদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য থাকে, সেটাকে বলা হয় গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। 4 নম্বর যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে ইগোসেন্ট্রিজম। তো ইগোসেন্ট্রিজম এগুলো কি, তো ডেফার্ড ইমিটেশন হচ্ছে এই সময় শিশুরা তাদের বাবাকে বা মাকে দেখে তাদেরকে নকল করার চেষ্টা করবে, যা তারা করছে সেটা তারা করার চেষ্টা করবে। তারা তাকে যেভাবে জল খাওয়ায় সেটা সে নিজের থেকে খাওয়ার চেষ্টা করবে। তারা যেভাবে হাঁটে মেবি, বা তারা যেভাবে কথা বলে তাদের কথার টোনটাকে তারা রেকগনাইজ করতে শিখবে। এর পাশাপাশি অবজেক্ট পার্মানেন্স মানে কি, অবজেক্ট মানে যে কোনো জিনিস যেটা তাদের চোখের সামনে সে দেখতে পাচ্ছে, যতক্ষণ তাকে দেখতে পাচ্ছে ততক্ষণই সেই অবজেক্টটা তাদের কাছে গুরুত্ব আছে বা অস্তিত্ব আছে। যখনই হয়তো একটি খেলার বল সে দেখতে পাচ্ছিল, যখন সরিয়ে নিল, সে কিন্তু খেলার বলটার বাবা মার কাছে চায় না। 2 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু চায় না। কেন চায় না, কারণ সে ওই জিনিসটার অস্তিত্ব বুঝতে পারে না। তারা ভাবে আমার চোখের সামনে নেই মানে জিনিসটার কোনো এক্সিস্টেন্স নেই। এরপর হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। ওই যে খেলার বলটা সে দেখতে পাচ্ছে আমার থেকে কিছুটা দূরে রাখা আছে, সে কিন্তু ওই খেলার বলটার দিকেই গুরুত্ব দিয়ে বসে থাকবে। সে আর মাঝখানে অন্য কাউকে দেখতে পাবে না। তার উদ্দেশ্য হলো ওই খেলার বলটা ফুটবলটার কাছে গিয়ে আমার পৌঁছাতে হবে। তার মাঝখানে জল আছে, কাদা আছে, পিঁপড়ে আছে, মাকড়সা আছে, সে কিন্তু কিচ্ছু দেখবে না। এই বিহেভিয়ারটাকে বলা হয় গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। আর যখন সেই বলটাকে সরিয়ে নিয়ে তার বাবা বা মা চলে গেল, তখন সেই বলটা সম্পর্কে কিন্তু আবার ভুলেও গেল। এবং এই সময় বাচ্চাদের মধ্যে যে কোয়ালিটি দেখা যায় সেটা হলো ইগোসেন্ট্রিজম। ইগোসেন্ট্রিজম মানে এটা না যে তারা ভীষণভাবে ইগোইস্টিক হয়ে পড়ে, তারা নিজেদের স্বার্থপরের মতো চিন্তা করে না, এটাকে ইগোসেন্ট্রিজম বলে না। এই সময় বাচ্চারা নিজের বাদ দিয়ে অন্য কারোর কথা ভাবতে পারে না, বুঝতে পারে না, জাগতিক বিষয় সম্পর্কে তাদের জ্ঞান থাকে না। তারা অন্যের ফিলিংস, অন্যের কি চাহিদা, অন্যরা কোথায় আছে, তাদের কি ভালো কি মন্দ, এই বিষয়গুলো তারা বুঝতে পারে না। এইটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইগোসেন্ট্রিজম। এটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজের কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি এই টার্মগুলো তুলে আসে যে এই স্টেজের একটি বৈশিষ্ট্য বলে 4টি অপশনে 4 রকম দেওয়া হলো, সেখানে একটি অপশন দেওয়া হলো ইগোসেন্ট্রিজম, অথবা একটি দেওয়া হলো গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, অথবা একটা জায়গায় দেওয়া হলো ডেফার্ড ইমিটেশন, অথবা একটা জায়গায় দেওয়া হলো অবজেক্ট পার্মানেন্স। এই যে
4 নম্বর অপশনে এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু সেটাই উত্তর হবে, অথবা একটি বৈশিষ্ট্যকে উল্লেখ করে দিয়ে বলা হলো যে পেঁয়াজের 4টি স্তরের মধ্যে কোনটি এটি কোনটির বৈশিষ্ট্য, বলে পেঁয়াজের 4টি স্তরকে লিখে দেওয়া হলো। এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে। তো সেকেন্ড স্টেজ কি আছে, পেঁয়াজের স্তরগুলোকে কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি SPCF বলে। এটা কিন্তু খুব প্রচলিত একটা টার্ম, আমরা প্রত্যেকেই জানি। তো এস গেল, এরপর হচ্ছে পি অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ, যেটাকে বলা হয় প্রাক সক্রিয়তা স্তর। এটির বয়সের সীমাগত 2 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে এই কোয়ালিটিস গুলো দেখা যায়। আচ্ছা, এখানে বলে রাখি অপারেশনাল মানে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি লজিক, অর্থাৎ একটি শিশুর লজিক জাস্ট ডেভেলপ হবে তার আগের স্টেজটা, অর্থাৎ প্রি বা প্রাক যে স্তর, লজিক ডেভেলপ হওয়ার যে প্রাক যে স্তর, সেটাকেই বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। এই স্তরের মধ্যে কারা থাকে, 2 থেকে 6 বছরের বাচ্চারা থাকে, যেটাকে বলা হয় আর্লি চাইল্ডহুডের বাচ্চারা এর মধ্যে থাকে। এদের মধ্যে কি কি কোয়ালিটিস দেখা যায়, এদের মধ্যে দেখা যায় এক হচ্ছে অ্যানিমিজম, যেটাকে বলা হয় সর্বপ্রাণবাদ। এরপর দেখা যায় সেন্ট্রেশন, এরপর দেখা যায় ট্রান্সডাকটিভ রিজনিং। ট্রান্সডাকটিভ রিজনিংটাকে বাংলায় বলে অবযুক্তিপূর্ণ বিচার। এটা আমরা সবসময় বইতে কিন্তু এই টার্মগুলো পেয়ে থাকি, অবযুক্তিপূর্ণ বিচার। এরপর হচ্ছে রিয়েলিজম, বাস্তববাদ। আর্টিফিশিয়ালিজম, কৃত্রিমতা বাদ বলা যেতে পারে। ইরিভার্সিবিলিটি। আচ্ছা, 6 নাম্বার এখানে লিখি, ইরিভার্সিবিলিটি। এগুলো কি জিনিস একটা একটা করে এবার বলি। প্রথমত হচ্ছে অ্যানিমিজম মানে হলো সর্বপ্রাণবাদ। এই সর্বপ্রাণবাদ মানে কি, বাচ্চারা এই সময় মনে করে তারা কোন স্টেজে আছে, তারা প্রি স্কুল স্টেজে আছে। এই সময় তাদের চোখের সামনে যা কিছু বস্তু থাকে সবকিছু কি তারা মনে করে প্রাণ আছে। এই জন্যই ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো যে আমরা যদি কোথাও পড়ে যাই হোঁচট খেয়ে, তাহলে যেখানে হোঁচট খেয়েছি সেখান থেকে মেরে আয়, তারও লাগবে, তাহলে আমার লাগা আর তার লাগাটা শোধবোধ হয়ে যাবে। আমরা কোনো গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছি, গাড়িটাকে মেরে দে, কারণ গাড়িটারও লাগবে আমারও লাগবে, সমান সমান হয়ে যাবে। এই চিন্তা ভাবনাগুলো একটা সময় পর্যন্ত কিন্তু আমরা বিশ্বাস করি। কোন সেই সময়, সেই 2 থেকে 6 বছরের বাচ্চাদের মধ্যে এই চিন্তা ভাবনাটা থাকে। এটাকেই বলা হচ্ছে সর্বপ্রাণবাদ। সমস্ত কিছুর মধ্যেই তারা মনে করে জীবনী শক্তি আছে। এবার হচ্ছে সেন্ট্রেশন, অর্থাৎ তারা যে কোনো একটি বস্তুর উপরে একটা টাইমে কনসেন্ট্রেট করতে পারে। এই বিষয়ে একটা খুব সুন্দর পরীক্ষাও আছে। কি সেই পরীক্ষা না, উনি কিছু বাচ্চাদের উপরে যখন এক্সপেরিমেন্ট করেছিলেন, উনি দুটি গ্লাস নিয়েছিলেন। একটি গ্লাস ছিল একটু চওড়া আর একটি গ্লাস ছিল একটু লম্বা, কিন্তু সে খুব একটা চওড়া না। দুটো গ্লাসেরই ক্যাপাসিটি কত ছিল, 100 ml। 100 ml জল ধরে এরকম দুটি গ্লাস, কিন্তু দেখতে দুটো গ্লাসের কিন্তু ফিচার্স গুলো আলাদা। এরকম দুটি গ্লাসে জল ভরে যখন দুটি বাচ্চাকে দেয়া হচ্ছে, তখন যে বাচ্চাটি এ গ্লাসটিকে নিচ্ছে সে ভাবছে যে আমি বোধহয় বেশি জল পাচ্ছি, আর যে বাচ্চাটি বি গ্লাসটা নিচ্ছে সে ভাবছে বোধহয় আমি কম জল পাচ্ছি। কেন তারা এই চিন্তা ভাবনাটা করছে, কারণ সেই সময় তারা এই গ্লাসের একটি ফিচার যেটি হচ্ছে লম্বা, এই লম্বা ফিচারটাকে একমাত্র গুরুত্ব দিতে পারছে। এই যে চওড়া, এই যে প্রস্থতে এতটা বেশি এই গ্লাসটা, এই ফিচারটাকে কিন্তু এই বয়সের বাচ্চারা গুরুত্ব দিতে পারে না। ফলে তারা মনে করে যে এই গ্লাসটা বোধ করি ছোট এবং এই গ্লাসটা বোধ করি বড়, তাহলে সবাই চাইবে কি বড়টা নিতে, অর্থাৎ প্রত্যেকেই চাইবে এ গ্লাসটা নেবো, বি গ্লাসটা নেবো না। তার কারণ তারা যে কোনো একটি গ্লাসে প্রথমত ফোকাস করতে পারছে এবং একটি গ্লাসেরও একটি মাত্র ফিচার্সেই তারা গুরুত্ব দিতে পারছে। এটাকেই বলা হচ্ছে সেন্ট্রেশন। এবং ইরিভার্সিবিলিটি বস্তুটা কি জিনিস হয়, ইরিভার্সিবিলিটি মানে হচ্ছে যে আমরা যে কোনো জিনিস যখন ভাবি বা বলি, ধরুন একটি বাচ্চা, এই বয়সে কোনো বাচ্চাকে যদি কোথাও একটা বেড়াতে নিয়ে যাওয়া হয়, যখন তাকে আমরা নিয়ে যাব যে রাস্তাটা দিয়ে, সেখানে তারা কমফোর্টেবল, চেনা রাস্তা কমফোর্টেবল, কিন্তু যদি তাদেরকে রেখে দিয়ে চলে আসি এবং বলা হয় যা তুই নিজের থেকে ফিরে যা, তারা কিন্তু ফিরে যেতে ওই রাস্তাটা পারবে না, তারা গুলিয়ে ফেলবে। এই যে ব্রেনটা যাওয়ার সময় সঠিক দিকে গেল ঠিকই আছে, কিন্তু বিপরীত দিকটা চিন্তা করতে পারে না, এটাকে বলা হচ্ছে ইরিভার্সিবিলিটি। এরপর হচ্ছে ট্রান্সডাকটিভ রিজনিং, অর্থাৎ অবযুক্তিপূর্ণ বিচার। এই অবযুক্তিপূর্ণ বিচারটা কি জিনিস গো, এই অবযুক্তিপূর্ণ বিচারটা হচ্ছে এই সময় বাচ্চারা মনে করে, আচ্ছা আমি যে ফুটবলটা নিয়ে খেলছি এই ফুটবলটা গোল, আর আকাশে যে চাঁদটা দেখা যায়
ওইটাও গোল, তাহলে ফুটবলটা তাহলে আমার পায়ের ফুটবলটা তাহলে চাঁদ, আর চাঁদটা হচ্ছে তাহলে আমার পায়ের ফুটবল। আচ্ছা, আমি যে বাড়িতে আমার মা যে রুটিটা বানায়, আমার মা যে রুটিটা গোলপাড়া করে, ওই গোলপাড়া রুটিটা কিন্তু অ্যাকচুয়ালি চাঁদের থেকেও সুন্দর। তাহলে আমি এই রুটিটাকে চাঁদে পাঠিয়ে দেবো, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা, আমি যে কমলা লেবুটা খাচ্ছি, এর যে কালার আর সূর্যের কালারটা সেম, তাহলে কমলা লেবুটা কি সূর্য, বা সূর্যটাও কি তাহলে একটা কমলা লেবু? কিংবা আমরা হনুমানজির একটা গল্প শুনি কি না, ছোটবেলায় উনি যখন সূর্যকে দেখতে পেয়েছিলেন, উনি একটা আপেল মনে করে তাকে খেতে গিয়েছিলেন। এই যে সেই সময়ের একটা যে চিন্তা ভাবনা, যে ওটা একটা আপেল এবং ওটাকে আমি খেতে পারবো, এই চিন্তা ভাবনাগুলোকেই কি বলা হয় না, ট্রান্সডাক্টিভ রিজনিং বলা হয়, বা অবযুক্তিপূর্ণ বিচার বলা হয়। এই সময় শিশুদের মধ্যে রিয়েলিজম আসতে থাকে, অর্থাৎ এর আগে অব্দি একটা শিশু ইগোসেন্ট্রিক ছিল, নিজের বাদ দিয়ে অন্য কারো কথা চিন্তা ভাবনা করতে পারতো না। কিন্তু যখন সে প্রি অপারেশনাল স্টেজে আছে, তার মধ্যে রিয়েলিজম আসতে শুরু করছে, অর্থাৎ অন্যের বিষয়ে তারা জানতে শুরু করছে, তাদের মধ্যে বাস্তব বস্তুগুলো আসতে শুরু করছে, অবজেক্ট পার্মানেন্স তাদের জীবন থেকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে তারা এবার বুঝতে শিখে গেছে, খেলনাটা আমার চোখের সামনে থেকে নিয়ে চলে গেল ঠিকই, কিন্তু এটা অন্য কোথাও লুকিয়ে রাখলো। এই যে জিনিসটা তার চোখের সামনে থেকে চলে গিয়েও তার কাছে অস্তিত্ব রয়ে গেল, এইটা কোথা থেকে আসছে? বাস্তববাদ থেকে আসছে। কৃত্রিমতাবাদ বা আর্টিফিশিয়ালিজম। কেন আর্টিফিশিয়ালিজম গুরুত্বপূর্ণ? কারণ এই সময় শিশুরা মনে করে আমি যবে থেকে চাঁদকে দেখছি তবে থেকেই চাঁদের এক্সিস্টেন্স। আচ্ছা, মানুষই বোধ করি চাঁদকে বানিয়েছে, আচ্ছা মানুষই বোধ করি পৃথিবীটাকে বানিয়েছে। এই যে জিনিসগুলো তাদের মধ্যে আসে, এটাকে বলা হয় কৃত্রিমতাবাদ। এবং আগেই বলেছি ইরিভার্সিবিলিটি। এইগুলো কিসের লক্ষণ বা এগুলো কিসের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে একটি শিশু প্রি অপারেশনাল স্টেজে আছে সেটা বোঝার উপায়। এইখান থেকেই বোঝা যাবে শিশু তার যৌক্তিক বিকাশের কোন স্তরে বর্তমানে অবস্থান করছে। এরপর যৌক্তিক বিকাশের যে নেক্সট স্তর, সেটাকে বলা হয় কি না, কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল মানে কি? কংক্রিট জিনিস, অর্থাৎ মূর্ত বিষয়ের লজিক ডেভেলপ হবে একটা শিশুর, সেটাকেই বলা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। 3 নাম্বার, কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তা স্তর। এর বয়সকালটা কত? মূর্ত সক্রিয়তা স্তর হচ্ছে 6 থেকে 11 বছর বয়সী শিশুরা এর মধ্যে পড়ে। এই সময় শিশুরা দেখুন এলিমেন্টারি স্কুলে যেতে শুরু করে এবং তাদের মধ্যে লজিক ডেভেলপ হতে শুরু করে। এই যে কংক্রিট মূর্ত বিষয় মানে কি? যে জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলোকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি মূর্ত। তো এই সময় কি হয়? প্রথমত লজিক বিগিনস এবং রিভার্সিবিলিটি আছে তাদের মধ্যে। আগে আমি বলছিলাম ইরিভার্সিবিলিটি, এখন হচ্ছে রিভার্সিবিলিটি। রিভার্সিবিলিটি আসবে তাদের মধ্যে ডিসেন্ট্রেশন আসবে, তাদের মধ্যে কনজারভেশন আসবে, সিরিয়েশন আসবে, ক্লাসিফিকেশন আসবে, ট্রানজিটিভিটি আসবে তাদের মধ্যে, এবং পাশাপাশি যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম্বার সেন্স। কি কি এই বৈশিষ্ট্যগুলো একটুখানি আলোচনা করা যাক। রিভার্সিবিলিটি আগে বলেছিলাম তারা উল্টো দিকে বিপরীতে চিন্তা করতে পারে না, এখন তারা বিপরীতে চিন্তা করতে পারবে। প্রথমে শিশু কি শেখে? প্রথমে শিশু 1 থেকে 100 দিকে যেতে শেখে, পরবর্তীকালে শিশু কি 100 থেকে 1 দিকে আসতে শেখে। এই যে প্রথম 1 থেকে 100 দিকে শিশু গেল কমফোর্টেবলি, কিন্তু প্রথমই যদি তাকে বলে আচ্ছা 100 থেকে উল্টো দিকে কাউন্ট করো, তো তারা কিন্তু করতে পারে না, তারা আটকে যায়, কারণ তাদের ব্রেন ফাংশন গুলো তখনও অতটা ডেভেলপ হয়নি। সেই সময় গিয়ে তাদের কি হয়? ধীরে ধীরে রিভার্সিবিলিটি আসে এবং সেই সময় গিয়ে তারা কিন্তু 100 থেকে উল্টোর দিকে 1 দিকে কিন্তু তারা আসতে পারে। এরপর হচ্ছে ডিসেন্ট্রেশন। ওই যে দুটো বিকার ছিল বা দুটো গ্লাস ছিল, একটা ছিল বি গ্লাস আর একটা লম্বা গ্লাস, যেটাকে আমরা নাম দিয়েছিলাম এ গ্লাস। আগে শিশু কি মনে করছিল এতে 100 ml জল ধরে না, দুটোর মধ্যে আলাদা আলাদা জল ধরে, তাহলে এটাকে বেশি জল ধরে আর বিটাতে কম জল ধরে, তাহলে আমরা সবাই এ গ্লাসটাকে প্রেফার করব, বি গ্লাসটাকে করব না। এটাকে বলা হচ্ছিল সেন্ট্রেশন। কিন্তু এবার শিশু এই যে লম্বা উচ্চতাটাকে এতক্ষণ তারা গুরুত্ব দিচ্ছিল, এখন তারা এই চওড়ার বৈশিষ্ট্যটাকেও কিন্তু গুরুত্ব দিতে শিখবে। এখন তারা বুঝতে শিখবে ও আচ্ছা এটা একটু বেশি চওড়া, এটা একটু কম চওড়া, তো এটা লম্বা হতে পারে কিন্তু এটা চওড়ায় তো বেশ অনেকটা।
আচ্ছা, তাহলে এটা আয়তনে তার মানে দুটো কি সেম? তাহলে একবার পরীক্ষা করে দেখা যেতে পারে, বা দুটোকে এক্সপেরিমেন্ট করে আমরা বোঝার চেষ্টা করি, অন্য একটা গ্লাসে জলটা ঢেলে দেখি যে কতটা জল হচ্ছে, তাহলেই তো বোঝা যাবে অ্যাকচুয়ালি যে গ্লাসের মধ্যে কতটা জল ধরেছিল, আকারটা ম্যাটার করে না। এই যে চিন্তা ভাবনাগুলো তাদের আসবে, কখন আসবে? যখন তাদের মধ্যে ডিসেন্ট্রেশন কোয়ালিটিটা তৈরি হবে, তখনই তো আসবে। এরপর হচ্ছে কনজারভেশন। এই যে জলটা একটা 3 নম্বর গ্লাসে দুটো গ্লাসেরই জলকে ঢেলে পরীক্ষা করে দেখব জলের আকার, জলের যে আকৃতিটা বা জলের যে আয়তনটা, জলের যে আয়তনটা এখানে ম্যাটার করলো, সেই ম্যাটারটা বা আয়তনটাকে কাজে লাগিয়ে আমি এর ঝামেলাটা মেটাবো, দুটো গ্লাসের মধ্যে কোনটা বড় সেটা বুঝবো। এই চিন্তা ভাবনাটা কোথা থেকে আসবে? কনজারভেশনের মাধ্যমে আসবে। এবং পাশাপাশি সিরিয়েশন কি জিনিস? সিরিয়েশন মানে হচ্ছে যে শ্রেণীকরণ বা বর্গীকরণ। কিভাবে সেটা হচ্ছে? ক্রমে সাজানো, ছোট থেকে বড় বা উল্টোটা বড় থেকে ছোট, যে কোনো এই যে ছোট যে কোনো সংখ্যাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো, বা যে কোনো ব্লক, স্কুলে যে সমস্ত ব্লক গুলো রাখা থাকে না প্রি স্কুল বা এলিমেন্টারি স্কুলেতে, বিভিন্ন সাইজ অনুযায়ী তাদেরকে আলাদা করা, বা তাদেরকে কোনটা বড় কোনটা ছোট বলতে পারা। এইটা যদি একটা বড় চৌকো হয়, এটা যদি ছোট চৌকো হয়, দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট হচ্ছে, বা এদেরকে আমি কিভাবে সাজাতে পারবো, এই যে একটা সিরিয়ালে তাদেরকে সাজাতে পারছি, এটা কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি সিরিয়েশন। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন। বিভিন্ন শেপ, ধরুন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা আর একটা শেপ। এই যে বিভিন্ন শেপ আমি এখানে এঁকেছি, এই বিভিন্ন শেপকে তাদের শেপ, সাইজ, কালার দেখে আলাদা আলাদা বর্গীকরণ করতে পারার ক্ষমতা কি থেকে তৈরি হয়? ক্লাসিফিকেশন যখন একটা শিশুর মধ্যে আসে, তখন একটি শিশু কিন্তু এই জিনিসগুলো করতে পারে, অর্থাৎ বিভিন্ন শেপ, সাইজ, কালারের ব্লকস গুলোকে তারা আলাদা আলাদা ভাবে সাজাতে শেখে। এরপর হচ্ছে ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটি কি জিনিস? ট্রানজিটিভিটি হলো, ধরে নিন A is greater than B and B is greater than C, তাহলে এই যে A আর C এর মধ্যে কি রিলেশন, এই A আর C এর রিলেশনটা কিন্তু বুঝতে সাহায্য করে কে? না, এই ট্রানজিটিভিটি যখন একটা শিশুর মধ্যে আসে, তখন A আর C এর মধ্যে রিলেশন করতে শিখে যায় হচ্ছে ট্রানজিটিভিটি আসার মাধ্যম দিয়ে। এরপর যেটা এখানে লেখা ছিল নাম্বার সেন্স। নাম্বার সেন্স মানে এক কথার অর্থ কি? যে কোনো একটি বস্তু, এক মানে ধরুন এই একটি ব্লক, দুই মানে ধরুন দুটি ব্লক। এই যে এক কি জিনিসের জন্য স্ট্যান্ড করে, দুই ঠিক কি জিনিসের জন্য স্ট্যান্ড করে, এই চিন্তা ভাবনাটা কোথা থেকে আসে? নাম্বার সেন্স ডেভেলপ হওয়ার পরই আসে। আর এই নাম্বার সেন্সটা কিন্তু 6 থেকে 11 বছর বাচ্চাদের মধ্যেই কিন্তু ডেভেলপ হয়। তবেই কিন্তু ক্লাস 1-এ যখন একটা শিশু পড়ছে, ধীরে ধীরে 1, 2, 3 শিখতে শিখতে তারা একটা নাম্বার কত বড় কত ছোট এই জিনিসগুলো তারা বুঝতে শুরু করে দেয়। এটা কোথায় আসে? কংক্রিট ডেভেলপমেন্ট যখন হচ্ছে একটা শিশুর লজিকের। সেই জন্য যখন এই বয়সে বাচ্চাদের অঙ্ক করানো হয়, তখন লেখা অঙ্ক করানো হয়। যখন অঙ্ক করানো হয়, যে কোনো উদাহরণ আমরা যা কিছু চোখের সামনে বস্তু দেখতে পাচ্ছি তার উপরে দেয়া হয়, যাতে তারা সেটাকে মূর্তভাবে দেখতে পারে, অনুভব করতে পারে, এক্সপিরিয়েন্স করতে পারে। এরপর যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের 4 নম্বর স্টেপ বা 4 নম্বর স্তর, যেটা হচ্ছে এতক্ষণ আমরা শুনছিলাম কি মূর্ত সক্রিয়তা স্তরে ছিলাম, অর্থাৎ যে জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তার উপরে আমরা লজিক ডেভেলপ করতে পারছিলাম। এবার যে জিনিসটা আসতে চলেছে সেটা হলো যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাবো না, সেটার উপরেও আমরা লজিক বা কনক্লুশন টানতে পারবো। ফর্মাল অপারেশনাল স্টেজে গিয়ে সেটা কিন্তু সম্ভব হয়, যেটাকে বলা হচ্ছে বিমূর্ত সক্রিয়তা স্তর। যেটি স্তর হচ্ছে 11 থেকে প্লাস, মোটামুটি সারা জীবনই চলতে পারে। এর যা বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যগুলো বিমূর্ত সক্রিয়তা স্তরে একটি শিশু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে শেখে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে কি? বিমূর্ত জিনিসের প্রতি তো থিঙ্কিং, যে জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না কিন্তু তাদের সম্পর্কে আমরা আইডিয়া করতে পারছি। এই সময় যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হলো হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং। কি এই হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং?
এটাই হচ্ছে আমাদের লজিক্যাল ডেভেলপমেন্টের সব থেকে বড় স্তর বা সব থেকে উচ্চ মানের স্তর। এই স্তর সেই যে 11 বছর বয়সে শুরু হলো, সারা জীবন কিন্তু এই স্তরটা আমরা চাইলে বৃদ্ধি করাতে পারি লেখাপড়ার মাধ্যমে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে, যা কিছু। ঠিক যেরকম ভাবে ধরুন খুব কঠিন যদি বা খুব বড় বাস্তব উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে আজকে যে আমাদের দেশ চলছে, যারা এই দেশকে চালাচ্ছে, সরকারকে চালাচ্ছে, তারা নিশ্চয়ই আজ থেকে আগামী 50 বছর পর গিয়ে দেশকে কোথায় দেখতে চায় সেই ভবিষ্যৎটাকে চিন্তা করেই কিন্তু বর্তমানে যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, যা কিছু স্কিম, যা কিছু আইন নিয়ম কারণ আসছে, সবকিছু নিশ্চয়ই তার উপরে ভিত্তি করে আসছে। এই যে তার উপরে ভিত্তি করে আসছে, তার মানে এই সমস্ত ব্যক্তিগুলো কি করছে, হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং কিন্তু তাদের কাজের জায়গায় অ্যাপ্লাই করছে এবং তারা ভবিষ্যৎটাকে বোঝার চেষ্টা করছে। তাই জন্যই কিন্তু পুরোনো দিনে যে সমস্ত বড় বড় মনীষীরা ছিল, তাদের বিভিন্ন ভবিষ্যৎবাণী কিন্তু আজকাল আমরা দেখতে পাই সত্য হচ্ছে। যেরকম কি না, একটা সময় ছিল যখন ফোনটা বাঁধা ছিল একটা তারের মাধ্যমে, তখন মানুষগুলো ফ্রি ছিল। আর আজকে দেখুন ফোনগুলো ফ্রি হয়ে গেছে, মানুষগুলো ফোনের সাথে বাধা পড়ে গেছে। এই যে একটা ফিলোসফিক্যাল থিঙ্কিং, এটা তো কেউ না কেউ আগে ভেবেছিল, সেই কথাটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি হয়ে যাচ্ছে। টিভিকে আমরা এমনি এমনি বোকা বাক্স বলছি না। কেন বলছি? কারণ টিভি আমাদেরকে একটা আজব দুনিয়া নিয়ে যায়, যে দুনিয়াটা বাস্তব নয়। আমরা সেই অবাস্তব দুনিয়াতে থেকে খুব মজা নিই, যেটা আমাদেরকে প্রতিদিন কিন্তু বোকা বানিয়ে চলেছে। এই যে তাদেরকে বোকা বানিয়ে চলছে, এই যে টিভিটার নাম বোকা বাক্স দেওয়া হয়েছে, বা বারবার বিভিন্ন বড় বড় ব্যক্তিরা বলে গেছেন বাচ্চাদেরকে টিভি দেখাবেন না, বাচ্চাদেরকে মোবাইল হাতে দেবেন না। কেন দেবেন না? কারণ তারা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে যে এর ফলে একটা শিশুর কি কি ডেভেলপমেন্টাল ইস্যুস হতে পারে। এটা কিছুই না, এটা হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং। এটা আমরাও চাইলে কিন্তু আমাদের জীবনের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে বহু কিছু আগের থেকে অনুমান করতে পারি। আর অনুমান যদি করতে পারি, তাহলে আমরা পরিকল্পনা সেই অনুযায়ী করব। আর পরিকল্পনা যদি সঠিক হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎটা আমাদের হ্যাম্পার হবে না, ভবিষ্যৎটা আমরা ঠিক করতে পারবো। তাই এই যে থিঙ্কিংটা বা এই যে রিজনিং পাওয়ারটা, এই পাওয়ারটা কোথায় গিয়ে আসে? ফর্মাল অপারেশনাল স্টেজ বা 11 বছর বয়সের বাচ্চাদের মধ্যে কিন্তু এই জিনিসটা ডেভেলপ হতে শুরু করে দেয় এবং এটা সারা জীবন হতে পারে। এবার আসি নেক্সট টপিকে, কি না এই যে আমরা পিয়াজের জ্ঞানমূলক বিকাশের যে প্রজ্ঞামূলক বিকাশের যে তত্ত্ব বা জ্ঞানমূলক বিকাশ বা বৌদ্ধিক বিকাশের যে তত্ত্ব আমরা পড়লাম, এটা আমরা কেন পড়লাম? কারণ শিক্ষাক্ষেত্রে এর বিশাল বড় গুরুত্ব। আর শিক্ষাক্ষেত্রের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা কারা? আমরা হচ্ছি ভবিষ্যৎ শিক্ষক বা শিক্ষিকা, বা ভবিষ্যতে বা অলরেডি আমরা শিক্ষকতা করছি, বা ধরুন আমরা অলরেডি পেরেন্ট হয়ে গেছি। আমাদের শিশুর যে সাইকোলজি সেটা আমাদের বোঝা দরকার আছে, এই জন্য হয়তো আমরা পড়ছি, হতেই পারে। তো এটা এডুকেশনাল ইমপ্লিকেশনস কি আছে, কেন আমরা এটা জানবো? কারণ যেহেতু এটি একটি নির্মিতিবাদের অংশ, নির্মিতিবাদকে বেস করে যেহেতু এই থিওরিটা তৈরি হয়েছে, তাই একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, শিশুকে সক্রিয় রাখার কথা কিন্তু সর্বপ্রথম পিয়াজেই বলেছিলেন। তাই আমরা যেহেতু টিচার, যখন একটা শিশু বিদ্যালয়ে আসবে, শিশুটিকে প্রথমত সক্রিয় রাখতে হবে। শিশুটিকে সক্রিয় রাখতে হবে। আমরা এই থিওরি থেকে সেটা বুঝতে পারছি। টিচারকে কি হতে হবে? ফেসিলিটেটর হতে হবে বা ফেলিসিটেটর হতে হবে। শিক্ষককে কি হতে হবে না, শিক্ষককে সবসময় একটা জিনিস গুরুত্ব দিতে হবে, যে একটি ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে একটি শিশু যাতে যতটা সম্ভব সক্রিয় থেকে নিজের জ্ঞানটা নিজে নির্মাণ করতে পারে, সেরকম একটা সুপরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে হবে। কি করব আমরা? যখন একটি শিশু কোনো কিছু করবে, ভালো কিছু করবে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। যখন সে কোনো জিনিস করতে পারবে না, তাকে আমরা সাহায্য প্রদান করব। একটি শিশু যাতে একটি কাজ করতে উদ্বুদ্ধ হয়, ইন্সপায়ার হয়, সেই ইন্সপিরেশনের ভূমিকাটা কিন্তু, ইন্সপায়ার করার ভূমিকাটা কিন্তু আমরা অ্যাজ এ টিচার নেব। এবার সেই জ্ঞানটাই যদি আমাদের না থাকে যে একটি শিশু তার সক্রিয়তা স্তর বা তাদের যৌক্তিক সক্রিয়তা স্তরের কোন লেভেলে আছে, বা এই ক্লাসে পড়ছে মানে তারা কোন লেভেলে বিলং করছে, সেটা যদি আমরা না জানি, তাহলে সেই শিশুটার সেই মুহূর্তের নিড অনুযায়ী আমরা তাকে কিন্তু ফেসিলিটি প্রোভাইড করতে পারবো না। যে শিশুটা এইসবে ক্লাস 1-এ পড়ে, তাকে আমরা লেখা অঙ্ক দিতে পারি না। যে শিশুটা ক্লাস 4-এ পড়ে, তাকে শুধু আমরা ওই বর্গীকরণ, শেপ সাইজ অনুযায়ী বাবা সাজিয়ে দিয়ে চলে যাও, ব্লকগুলোকে এক জায়গায় করে দিয়ে চলে যাও, কালারটা চিনতে শিখে গেলেই হলো, আমরা সেই শিশুটার বয়স অনুযায়ী তার কাছে লার্নিং আউটকাম আশা করব না, তা কিন্তু হবে না। তাই লার্নিং আউটকাম আমরা কি আশা করব, সেটা ডিপেন্ড করবে আমরা কতটা জানি সেই শিশুটার সম্পর্কে, তার বর্তমান স্তর সম্পর্কে, তার বিকাশের কোন জায়গায় সে আছে তার সম্পর্কে। সেই জন্য কিন্তু পিয়াজের এই ডেভেলপমেন্টের থিওরিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এই গেল আজকে আমাদের সেশন।
যদি এই সেশনটি আজকে আপনাদের ভালো লেগে থাকে, আমি চেষ্টা করলাম, এটি একটি খুব কমপ্লিকেটেড বিষয় বা ধরতে গেলে খুবই সহজ বিষয়ও বলা চলে। তো এর মধ্যে অনেক রকম ইনফরমেশনস আছে, তো এই ইনফরমেশনগুলো যতটা সহজভাবে বাংলায় বলে বোঝানো যায় ততটা চেষ্টা করলাম। আর যে টার্মগুলো আমি বাংলায় লিখলাম না, এখানে সমস্তটা ইংরেজিতে ইউজ করলাম, ভয় খাবেন না, এগুলোতে আপনাদের হ্যাবিচুয়েট হতে হবে। কারণ পরীক্ষায় প্রশ্ন আমি আগেও বলেছি কি না, আমাদের পশ্চিমবঙ্গ টেটের প্রশ্ন যখন আসবে দুটো ল্যাঙ্গুয়েজই আসবে, একটি বাংলা এবং একটি ইংরাজি। এবার আমরা বাংলা মাতৃভাষা হলেও বাংলা প্রশ্নে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু ইংরাজি প্রশ্নে যদি সেটা সঠিক থেকে থাকে কোনো একটা কথা, আর বাংলাতে সেটা যখন বাংলা করা হয়েছে তখন সেটা ভুল করা হয়েছে, সেই প্রশ্নটাকে কিন্তু ভুল বলে ধরা হবে না। ইংরাজিটা যেহেতু সঠিক, তাই ইংরাজিটাকে সবসময় আমাদের অ্যাজ এ ব্যাকআপ ইউজ করতে হবে। তাই ইংরাজি টার্মগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। এবার আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত বৈজ্ঞানিকদের বক্তব্য আমরা সবসময় রাখছি, সেখানে কেউ বাঙালি না, কেউ ভারতীয় না, বেশিরভাগই কিন্তু বাইরের, বিদেশের। আর বিদেশে একটা ভাষাই চলে, সেটা হচ্ছে ইংরাজি, মোস্টলি ইংরাজি চলে। আর অন্যান্য ভাষাতে যেগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে ইংরাজিতে ট্রান্সলেট করছি, ইংরাজি থেকে বাংলা করছি, আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসছি, ফলে ভাষাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তাই আমাদের ইংরাজিটাকে কিন্তু ধরে রাখতে হবে। তাই যে টার্মগুলো এখানে ইউজ করলাম সেগুলোর সাথে আপনারা ইউজ টু হন, আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। আর যদি এই সেশন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর্লি নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যে কোনো ব্যক্তি যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আছে, যারা লেখাপড়া করছে, তাদের কাছে ভিডিওটা পৌঁছাতে একদমই হেজিটেট করবেন না। এবং কোনো যদি কনস্ট্রাকটিভ ফিডব্যাক আপনাদের দেওয়ার থাকে, আমার কমেন্ট সেকশন সবসময় খোলা, অলওয়েজ ওয়েলকাম ইন মাই কমেন্ট সেকশন, প্লিজ আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।